ওয়েলকাম টু বায়ো গ্যালাক্সি। ডিয়ার স্টুডেন্ট, তোমরা গত 19 তারিখ পরীক্ষা দিয়েছো ডব্লিউবি জয়েন্ট এন্ট্রান্স বোর্ডসের আন্ডারে এএনএম এবং জিএনএম এর। আশা করি সকলের পরীক্ষা ভালো হয়েছে। তাও তোমাদের মনে হয়তো একটু চিন্তার ছাপ রয়েছে বা একটু চিন্তিত তোমরা অনেকগুলো বিষয়কে নিয়ে, হয়তো তার ভেতরে একটা আসপেক্টেড কাট অফ, আর রয়েছে কাউন্সেলিং কিভাবে হবে, কোথায় হবে, কবে হবে, রেজাল্ট আউট কবে হবে, ইত্যাদি বিষয়গুলো নিয়ে চিন্তার কোনো প্রয়োজন নেই। আমি সবগুলো প্রশ্নের উত্তর একসঙ্গে দিব বলেই ভিডিওটি বানালাম। কি কি করণীয় প্রথমে তোমরা একটু জেনে নাও। তোমরা পরীক্ষা দিয়ে এসেছো, প্রথমে তোমরা নিজেরা কোশ্চেন গুলো দেখে যে আসপেক্টেড অ্যান্সার কি গুলো বেরিয়েছে সেগুলোর সঙ্গে নিজেদের অ্যান্সার গুলো মিলিয়ে নাও। মিলিয়ে নেওয়ার পরে বেশি চিন্তার কোনো কারণ নেই। তার কারণ তোমরা জানো যে সরকারিতে যদি ভর্তি হতে হয় তবে একটু নাম্বারের বেশি প্রয়োজন হয় বা র্যাঙ্কের একটু প্রয়োজন হয়। আর বেসরকারির কথাতে আমি গেলাম না, সেটাতে নর্মালি পরীক্ষা দিয়ে এলেই হবে। তো তোমাদের প্রধান যেটা মনে চিন্তার জায়গা দখল করে নিয়েছে ওটা হচ্ছে সম্ভাব্য কাট অফ কত হবে, আমি পাশ করতে পারবো কিনা, আমি কাউন্সিলিং এ বসতে পারবো কিনা, ইত্যাদি বিষয়গুলো নিয়ে। তো প্রথমে আসি কাট অফের ব্যাপারটা নিয়ে। কাট অফ আমি একটু পরেই তোমাদের জানাবো, তবে অবশ্য ওটা আমার নিজস্ব মতামত। আমি কয়েকজন স্যার এবং প্রিভিয়াসে সাকসেসফুল কিছু স্টুডেন্টদের সঙ্গে কনসাল্ট করে তবে তোমাদের এই কাট অফ দিচ্ছি, এবং যেটা প্রিভিয়াস ইয়ার্সে অনেকটাই মিলে গেছিল। অ্যাকচুয়ালি তোমাদের কাট অফের ব্যাপারটা তোমরা নিশ্চয়ই জানো যে বোর্ড সেভাবে দেয় না বা কোনো কলেজ সেভাবে কাট অফ পাবলিশ করে না। তাও একটা আইডিয়া নিয়ে বা ভর্তির ব্যাপারগুলো নিয়ে কলেজের কিছু ডাটা যেগুলো থেকে পাওয়া যায় সেগুলো থেকে একটা কাট অফ রেডি করা হয়। অ্যাকচুয়ালি অনেকগুলো ব্যাপারের ওপরে তোমাদের কাট অফ গুলো দাঁড়িয়ে আছে। যেমন তোমরা স্ট্রিমের কথা জানো, অনেকগুলো স্ট্রিম রয়েছে। ইনস্টিটিউটের সংখ্যা কত আছে এবারে, স্টুডেন্টের সংখ্যা কিরকম আছে, পরীক্ষায় যারা বসেছিল তাদের ক্যাটাগরি কি ছিল, নতুন কোনো সিট অ্যাড হয়েছে কিনা, বা কাস্ট ক্যাটাগরির ব্যাপারগুলো রয়েছে। এতগুলো টপিকের উপর রয়েছে, তার উপর নির্ভর করে। তাই এই ব্যাপারগুলো নিয়ে তোমরা বেশি চিন্তা করো না। তবে আরেকটা কথা একটু বলে দিই, যে কাটঅফটা বা যে সম্ভাব্য কাটঅফটা আমি দেবো, সেই কাটঅফটা নিয়ে তোমাদের অনেকের সঙ্গে মতের মিল হতে পারে, আবার অনেকের সঙ্গে মতের মিল নাও হতে পারে। যদি মতের মিল হয় ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তাহলে তার পরবর্তী প্রসেসগুলো তোমরা রেডি করবে। যদি মতের মিল না হয় তাহলে মন খারাপ করবে না, পরের বারের জন্য চেষ্টা করো, বা এবারেও কাউন্সিলিং এ বসো আগে, তারপরে ভবিষ্যৎ অন্য কথা বলবে, কারণ এটাই ফাইনাল কাট অফ নয়। এই কারণের জন্য তোমরা প্রথমে একটু লক্ষ্য করে যদি দেখো, তাহলে দেখতে পাবে 2024-এর এক বছর যদি আমরা পিছিয়ে যাই, তাহলে সম্ভাব্য কাট অফ ছিল অ্যাপ্রক্স আনরিজার্ভদের জন্য 78, ওবিসির ক্ষেত্রে 72 অ্যাপ্রক্স, এ এবং বি এর ক্ষেত্রে একটু কম, সরি, ওবিসি বি এর ক্ষেত্রে একটু বেশি এবং ওবিসি এর ক্ষেত্রে একটু কম। ইডব্লিউএস এর ক্ষেত্রে প্রায় সেম নাম্বার ছিল ওবিসির 24-এ, এবং এসসির ক্ষেত্রে দেখতে পাওয়া গেছে প্রায় অ্যাপ্রক্স 70, এবং এসটির ক্ষেত্রে সেটা প্রায় পাওয়া গেছিল 60-র কাছাকাছি। আমরা তার আর একটা বছর যদি পিছিয়ে যাই, অর্থাৎ 2023-এর কাট অফ যদি আমরা দেখি, তাহলে প্রথমেই দেখতে পাবো আনরিজার্ভদের 90, 85 থেকে 90, ওবিসির ক্ষেত্রে 80 থেকে 85, ইডব্লিউএস এর ক্ষেত্রে 75 টু 80, এসসিদের ক্ষেত্রে 70, এবং এসটিদের ক্ষেত্রে 50+। এছাড়া আমি আরো দুটো সেকশন রয়েছে, পিডব্লিউডি এবং অরফান, এদের কথা আর বলছি না। তার কারণ হচ্ছে এদের কাট অফ অনেকটাই কমেছিল, অর্থাৎ এদের কাট অফের সঙ্গে সাথ ছিল না। এদের র্যাঙ্ক যদি প্রায় 50-60 হাজারের কাছাকাছি ছিল, বা কারো যদি 65 হাজারের কাছাকাছি ছিল, তারাও সরকারি অনেক সময় পেয়েছে। তো এগুলো নিয়ে আমি যাচ্ছি না। আর একটা ব্যাপার বলতে আমি ভুলে গেছি, ওটা হচ্ছে মেল ক্যান্ডিডেটসদের জন্য তুলনামূলকভাবে যখন নোটিফিকেশন বা গ্যাজেট বেরিয়েছিল তখন ওখানে বলা ছিল যে ফিমেল আর প্রেফারেবল দেন মেন। এই কারণের জন্য মেলরা অবশ্যই অ্যাপ্লাই করবে। সরকারি দুটো কলেজ রয়েছে, এছাড়া বেসরকারি বহু রয়েছে, তোমরা দেখে নিতে পারো। এইটা ছিল 2024-এর কাট অফ। এই কাট অফের ওপরে কোনো অ্যাপ্রক্স আইডিয়া লাগানো সম্ভব নয়, তার কারণ তোমরা দেখছো, যদি আমি জেনারেলদের কথাই বলি,
তাহলে দেখছো 23-85 ছিল, সেটা 78-এর কাছাকাছি এসছে। এবারের যে স্টুডেন্টের সংখ্যা, সেই সংখ্যার উপর ডিপেন্ড করে আমরা এই কথা বলতে পারি তোমাদের যে আনএক্সপেক্টেড কাট অফ হবে বলে আমার মনে হয়। আনরিজার্ভদের জন্য অর্থাৎ জেনারেলদের জন্য 80-85, ওবিসি বি বেশি থাকবে ওবিসি এর তুলনায় সেই আগের বারের মতোই, অর্থাৎ এদের কাট অফ 75-80। ইডব্লিউএস এর ক্ষেত্রে মেল ফিমেল উভয়ের ক্ষেত্রে 65-70, এসসিদের ক্ষেত্রে 60-65 এবং এসটিদের ক্ষেত্রে সেই সেম 55-এর আলাদা। এটি আমার মতামত, তোমরা আরেকবার মিলিয়ে দেখে নিতে পারো। পরবর্তীকালে কত নাম্বার হলে বা মেরিটের র্যাঙ্ক হলে কোন কলেজ পাবে সেগুলো আমি পরে অন্য একটি ভিডিওতে জানাবো। এরপর আসি তোমাদের কয়েকটি জিজ্ঞাসার প্রশ্নের উত্তরে, যেমন রেজাল্ট কবে বেরোবে, কাউন্সিলিং কবে হবে, কারা কারা এই কাউন্সিলিং করতে পারবে, বা কাউন্সিলিং এর পরে কি করণীয়। এই প্রশ্নের উত্তরগুলি আমি দেওয়ার জন্য একদিক থেকে একটু বলে যাচ্ছি, তোমরা একটু শুনে নাও। প্রথমে আসি রেজাল্টের বেরোনোর কথা। এটা আইডিয়া করা যেতে পারে নভেম্বরের শেষের দিকে তোমাদের রেজাল্ট আউট হলে হতে পারে, তবে অফিসিয়ালি এখনো কোনো নোটিফিকেশন আসেনি। ডব্লিউবিজেই ওয়েবসাইটে গেলে যদি কিছু আপডেট আসে নিশ্চয়ই আমি বলবো, বা তোমরাও দেখে নিও। গতবারে ভর্তি জানুয়ারি মাসেই কিন্তু শুরু হয়ে গেছিল, ফেব্রুয়ারি, তো সেই আইডিয়া থেকে বলা যেতে পারে এবারে নভেম্বরের কাছাকাছি রেজাল্ট আউট করলে করে দিতে পারে। এরপরে আসি কাউন্সিলিং এর কথা। কাউন্সিলিং কবে হবে? রেজাল্ট বেরোনোর ঠিক 15 দিনের মাথায় গতবারে এরা কাউন্সিলিং এর জন্য সমস্ত কিছু ওয়েবসাইটে দিয়েছিল। এবারেও রেজাল্ট বেরোনোর সঙ্গে সঙ্গেই কিন্তু প্রায় 15 দিনের মাথায় এরা সমস্ত কিছু রেডি করে নেবে বলে মনে হয়। কারা কারা অংশগ্রহণ করতে পারবে কাউন্সিলিং এ? সবাই করতে পারবে, তবে সরকারি কলেজের জন্য র্যাঙ্কে আসাটা জরুরি। তার কারণ এই কাউন্সিলিং করার আগে সবাইকে র্যাঙ্ক দেওয়া হবে বা র্যাঙ্ক কার্ড দেওয়া হবে। এর পরে রেজাল্টের পরের ধাপগুলি কি কি হতে পারে? যদি র্যাঙ্ক আসে তাহলে এর পরের ধাপগুলি কি কি হবে? যদি র্যাঙ্ক আসে তাহলে এর ধাপগুলি হলো, প্রথমে কাউন্সিলিং এর রেজিস্ট্রেশন করাতে হবে, অর্থাৎ কাউন্সিলিং এর জন্য রেজিস্ট্রেশন করিয়ে নিতে হবে। সেকেন্ডে প্রভিশনাল লিস্ট বা ভেরিফিকেশন করিয়ে নিতে হবে। থার্ড, সিট অ্যালটমেন্টের জন্য রেডি হতে হবে, অর্থাৎ সিট অ্যালটমেন্ট করতে হবে। তোমরা যেটা যেভাবে করতে চাও আগে থেকে কলেজগুলো দেখে রাখবে, সেইভাবে সিট অ্যালটমেন্ট করতে হবে। এর পরবর্তীকালে সিট অ্যালটমেন্টের পরে যদি দেখো তাহলে সিট অ্যালটমেন্টের পরে শেষে পড়ে থাকে মপ আপ রাউন্ড, যদি কলেজগুলোতে সিট খালি থাকে। এবং সমস্ত কিছু কনফার্ম হয়ে যাওয়ার পরে এর পরে আসে নথি যাচাইয়ের পালা, অর্থাৎ নথি তোমাদের কাছে যে যে ডকুমেন্টস গুলো থাকবে সেই ডকুমেন্টস গুলো ওরা জিজ্ঞাসা করবে, তো তোমরা তখন ওগুলো নিয়ে জমা দেবে বা ভেরিফিকেশন করাবে। কি কি নথি লাগবে সেগুলোর একটু ডিটেলস আমি একটু দিয়ে দিই। নথি হিসাবে যদি দেখো তাহলে দেখতে পাবে র্যাঙ্ক কার্ড, অর্থাৎ আসন বরাদ্দের চিঠি বা যেটা কাউন্সিলিং করিয়েছিল, র্যাঙ্ক কার্ড, 10-12 এর মার্কশিট এবং সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, ডোমিসিয়াল সার্টিফিকেট, যদি ক্যাটাগরি থেকে থাকে তাহলে তার মডারেট সার্টিফিকেট, এরপর মেডিকেল ফিটনেসের সার্টিফিকেট। এই কয়েকটি ডকুমেন্টস, অর্থাৎ প্রায় 7টি ডকুমেন্টস তোমাদের রেডি করে রাখতে হবে, এবং এগুলো নিয়ে পরবর্তীকালে যদি কলেজে যদি র্যাঙ্ক আসে নিশ্চয়ই তোমরা ভর্তি হবে। এরপর কলেজের সঙ্গে যোগাযোগ, সেখানে গিয়ে অ্যাডমিশন ফি জমা দিয়ে ব্যাস ভর্তি। এরপরে কলেজে জমা দিয়ে ওগুলো ভর্তি হয়ে যাবে এবং ক্লাস শুরু। এই ছিল টোটাল তোমাদের কোয়ারিজ গুলো। এই তথ্যগুলো যদি ভালো লেগে থাকে তবে একটু সাবস্ক্রাইব করে নিও, এতে আমার তথ্যগুলো জানানোর জন্য মনের জোর আছে। কমেন্ট এবং শেয়ার করো যাতে সকলে এই তথ্যগুলো জানতে পারে। সকলকে আন্তরিক শুভেচ্ছা রইল, যেন সকলেই সরকারি কলেজগুলোতে ভর্তির সুযোগ পেয়ে যাও। ভালো থাকবে।